প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বিপ্লব স্যার চ্যানেলে স্বাগত জানাই। আজকে শব্দ ভান্ডার শিখবো, বাংলা শব্দ ভান্ডার। অ্যাকচুয়ালি এই শব্দ ভান্ডারটা নিচের ক্লাসেও প্রয়োজন, ওপরের ক্লাসেও প্রয়োজন, সবারই প্রয়োজন। আমি আজকে মূলত নবম শ্রেণী, যারা ক্লাস 9-এ পড়ো, তাদের দিকে লক্ষ্য রেখেই এটা করছি, কাজে লাগবে সবার। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই শব্দ ভান্ডার নিয়ে তোমার আর কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না। তারপর যদি শিখতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করো যে স্যার শিখতে পারেনি। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই যে শব্দভান্ডারটা কি করে শিখবো। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। বাংলা শব্দভান্ডারে শব্দ মূলত 3 প্রকারের। দেখো আমি ছকটা যেটা দিয়েছি, তুমি পারলে একটা স্ক্রিনশট দিয়ে নাও, নাহলে খাতা পেন নিয়ে বসে যাও। 3 ভাগে ভাগ করেছি: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ। এখন প্রশ্ন হচ্ছে, এই মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দগুলি মূলত সংস্কৃত ভাষা থেকে হয় সরাসরি না হয় রূপের পরিবর্তন করে বাংলা ভাষায় এসেছে, মানে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে তাকে আমরা মৌলিক শব্দ বলবো। এই মৌলিক শব্দ আবার 3 প্রকারের: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ। আমি প্রথমেই চলে যাচ্ছি তৎসম শব্দ। আমি এক একটা করে বলছি আর তা একেবারে শিখিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে গিয়ে তুমি গুলিয়ে না ফেলো। তাহলে মৌলিক শব্দ করতে গেলে আমাদের প্রথম কি লক্ষ্য? যে 3টি ভাগ আছে, এই 3টি কিন্তু সংস্কৃত থেকে এসেছে, হয় পুরোপুরি ভাবে এসেছে রূপের কোনো পরিবর্তন না ঘটিয়ে, আর কেউ কেউ রূপের পরিবর্তন ঘটিয়ে এসেছে। এই মৌলিক শব্দকে আমরা 3টে ভাগে ভাগ করব: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ। আমি প্রথমেই চলে যাচ্ছি তৎসম শব্দ। তৎসমকে যদি আমি ভাঙি তাহলে হয় তৎ যুক্ত সম। তৎ মানে তৎকালীন, আর সম মানে সমান। বুঝলে না? বুঝিয়ে দিই। তৎকালীন মানে আমরা যে এখন বাংলা ভাষায় কথা বলছি, এই বাংলা শব্দ এর জননী বলা হয়, বাংলার জননী বলা হয় সংস্কৃত। তৎকালীন শব্দ বলতে আমরা সংস্কৃতকে বলি। এখন সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় কি এসেছে? তা আসেনি, মাঝখানে কিছু সিঁড়ি রয়েছে। সেই সিঁড়িগুলো কি পরবর্তীতে আসছে। তার আগে বলি, তৎকালীন বলতে কি? বাংলার আগে, অর্থাৎ সংস্কৃত শব্দ, সেই সংস্কৃত শব্দের সমান শব্দ, সেইগুলোকে আমরা তৎসম শব্দ বলবো। আসলে বিষয়টা এরকম, সংস্কৃততে তুমি জননী বলতে, প্রভাত বলতে, মস্তক, হস্ত, এগুলো তো সংস্কৃত শব্দ। কোনো পরিবর্তন না ঘটিয়ে ওই তৎকালীন শব্দগুলো সরাসরি বাংলা শব্দ ভান্ডারে এখন ব্যবহার করি, সেই শব্দগুলিকে আমরা বলি তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দের সংজ্ঞা কি হবে? যে সকল শব্দ সংস্কৃত শব্দ মূলত, সেই শব্দগুলি কোনো রূপের পরিবর্তন না ঘটিয়ে সরাসরি বাংলা ভাষায় বা বাংলা শব্দ ভান্ডারে জায়গা করে নিয়েছে, সেই শব্দগুলিকে আমরা তৎসম শব্দ বলবো। যেমন জননী, মাতা, হস্ত, হস্তি, মস্তক। দেখো এই যে যতগুলো শব্দ লিখলাম সবই সংস্কৃত শব্দ লিখলাম, কাজেই তৎসম শব্দকে ভাঙলে তৎকালীন সমান শব্দ, সংস্কৃত শব্দকেই আমরা বলবো তৎসম শব্দ, যেগুলো তুমি এখন তোমার বাংলা শব্দ ভান্ডারে ব্যবহার করছো। এখন প্রশ্ন হতে পারে, তোমাকে বললো যে পদ কোন শ্রেণীর শব্দ, তুমি কি বলবে? তৎসম শব্দ। এটি একটি মৌলিক শব্দ, কারণ সংস্কৃত ভাষা থেকে সরাসরি এসেছে। তোমাকে বলা হলো প্রভাত, তুমি কি বলবে? তৎসম শব্দ, কারণ সংস্কৃত শব্দ থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে, বাংলা শব্দ ভান্ডারে জায়গা করেছে, কাজে এটাকে আমরা কি বলবো? তৎসম শব্দ। এবার আসছি তদ্ভব শব্দ। তদ্ভবকে যদি ভাঙি, তৎ যুক্ত ভব। তৎ কথার অর্থ কি বলেছিলাম? তৎকালীন। আর ভব কথার অর্থ হচ্ছে জাত। জাত মানে পাওয়া, পাওয়া। বাংলা শব্দ ভান্ডারে যে শব্দগুলি সংস্কৃত ছিল কিন্তু রূপের পরিবর্তন ঘটিয়ে, আগে কি বলেছিলাম? রূপের কোনো পরিবর্তন ঘটাবে না, সরাসরি অবিকল রূপে। আর এখন কি? রূপের পরিবর্তন। তাহলে তৎকালীন শব্দ, সেটা যদি রূপের পরিবর্তন করে পাওয়া যায়, অর্থাৎ মস্তক, এই শব্দটাকে রূপের পরিবর্তন করলে কি হয়? মস্তক। যেটা দেন মাথা, কি করলাম? রূপের পরিবর্তন ঘটালাম, কিন্তু মূলত সে কি? সংস্কৃত শব্দ, রূপের পরিবর্তন করে আসলো কি? মাথা। তাহলে মাথাটা কি হয়ে গেল? তদ্ভব শব্দ, তৎকালীন পাওয়া শব্দ বা জাত শব্দ। ক্লিয়ার? তাহলে হস্ত তৎসম শব্দ, গ্রেটার দেন হাত তদ্ভব শব্দ, হস্তে
সংস্কৃত শব্দ মানে তৎসম শব্দ, গ্রেটার দ্যান হাতি, তদ্ভব শব্দ। ক্লিয়ার? তাহলে সংস্কৃত শব্দ সরাসরি ব্যবহার করলে হবে তৎসম শব্দ, সেগুলো যদি রূপের পরিবর্তন ঘটায় তাহলে হবে তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ নিয়ে কোনো প্রশ্ন আছে? আশা করি নেই। এবার আসি অর্ধ তৎসম শব্দ। দেখো অর্ধ তৎসম শব্দকে যদি ভাঙি, অর্ধ যুক্ত তৎ যুক্ত সম। অর্ধ মানে কি? অর্ধেক। তৎ মানে কি? তৎকালীন। সম মানে কি? সমান। যে সকল সংস্কৃত শব্দ অর্ধেকটা রূপের পরিবর্তন ঘটিয়েছে, পুরোটা নয়, অর্ধেকটা, অর্ধেক যদি রূপের পরিবর্তন ঘটায় তখন হয়ে যায় বিকৃত শব্দ। কি শব্দ হয়? বিকৃত। যেমন আমি বললাম কেষ্ট, কেষ্ট ঠাকুর, মূল শব্দটা কি? কৃষ্ণ। সেখান থেকে যখন কেষ্ট বললাম অর্ধেকটা পরিবর্তন হলো, পুরোপুরি পরিবর্তন হলো না। যেমন আমি একটা উদাহরণ নিলাম চন্দ্র, তুমি কি বলবে? তৎসম শব্দ, কারণ এটা সংস্কৃত শব্দ। আমি গ্রেটার দ্যান দিয়ে বললাম চন্দ্র, এটা কি? প্রাকৃত, অর্থাৎ সংস্কৃত শব্দ সরাসরি আসে না, প্রাকৃত অবহট্ট অপভ্রংশের মাধ্যমে আমরা পাই তদ্ভব শব্দ। গ্রেটার দ্যান বললাম চাঁদ, চাঁদ হয়ে গেল কি? তদ্ভব শব্দ। তাহলে চন্দ্র যখন বললাম তৎসম শব্দ, চাঁদ যেই বললাম তদ্ভব শব্দ। কিন্তু এটা যদি বিকৃত রূপে আসে তখন হয়ে যাবে কি? অর্ধ তৎসম। যেমন বলা হলো অর্ধ তৎসমতে গেরাম, মূল শব্দটা কি? গ্রাম। আমি বললাম নেমন্তন্ন, মূল শব্দটা কি? নিমন্ত্রণ। বিকৃত রূপ কি? নেমন্তন্ন। তাহলে এই বিকৃত শব্দগুলোকে আমরা কি বলবো? অর্ধ তৎসম শব্দ। তাহলে সংজ্ঞাটা কি বলবো? যে সংস্কৃত শব্দগুলি রূপের পরিবর্তন অর্ধেকটা করে পুরোপুরি পরিবর্তিত না হয়ে অর্ধেকটা পরিবর্তিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে বিকৃত রূপে জায়গা নিয়েছে, তাকে আমরা বলবো কি? অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার? প্রশ্ন আছে এখানে? দেখো এবার আমরা শিখবো আগন্তুক শব্দ। আগন্তুক শব্দ হচ্ছে সংস্কৃত ছাড়া দেশ বিদেশ, তুমি পশ্চিমবঙ্গে বাস করো, পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্য, সেখান থেকে কোনো শব্দ, ধরো গুজরাটি একটা শব্দ, এরকম কোন শব্দ যদি তুমি বাংলা শব্দ ভান্ডারে ব্যবহার করো তখন সেই শব্দগুলোকে আমরা আগন্তুক শব্দ বলি। আগন্তুক বলে কি? আগন্তুক বলতে তুমি কি বোঝো? কোথা থেকে কেউ এসেছে। তাহলে আমরা যদি মৌলিক শব্দের সঙ্গে আগন্তুক শব্দের পার্থক্য করি, প্রথম পার্থক্য হবে মৌলিক শব্দ সব সংস্কৃত শব্দ থেকে এসেছে, হয় সরাসরি, না হয় পরিবর্তন করে, না হলে অর্ধেকটা পরিবর্তিত হয়ে। কিন্তু আগন্তুক শব্দ সংস্কৃত ছাড়া দেশ বিদেশ, এখন দেখা গেল ইংল্যান্ড থেকে একটা শব্দ নিলে, তুমি জাপান থেকে একটা শব্দ নিলে, আবার পশ্চিমবঙ্গ বাস করো, পশ্চিমবঙ্গের বাইরের যে অঙ্গরাজ্য, তুমি ধরো দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর থেকে একটা শব্দ নিলে, তুমি দিল্লি থেকে একটা শব্দ নিলে, তুমি গুজরাট থেকে একটা শব্দ নিলে, সেই সমস্ত শব্দগুলোকে আমরা আগন্তুক শব্দ বলবো। এই আগন্তুক শব্দ তিন প্রকারের, একটা দেশি, একটা বিদেশি, একটা প্রাদেশিক। এখন এই তিনটি আমরা বুঝে নেব, সহজে বুঝবো। আমি প্রথমে আসি প্রাদেশিক। আমি প্রথমে প্রাদেশিক আসছি। প্রাদেশিক বলতে কি বোঝায়? তুমি পশ্চিমবঙ্গে বাস করছো বা তুমি যে রাজ্যে বাস করছো সেই রাজ্যের বাংলা ভাষা, অর্থাৎ আমরা শুধু পশ্চিমবঙ্গ না, কেউ কেউ ত্রিপুরাতে থাকে, তাদেরও তো বাংলা, আমি তাদের কথাও বলবো। তো তাদের বাইরে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা বাংলাদেশ, আমরা বাংলাদেশকে অধুনা বাংলাদেশ হিসাবে দেখছি না, তখনকার হিসাবে দেখছি যে আমরা যুক্ত ছিলাম যখন, তাহলে আমাদের ভাষা কি? বাংলা। এর বাইরে অর্থাৎ ভারতবর্ষের অন্যান্য অঙ্গরাজ্য, সেই সব জায়গা থেকে কোনো শব্দ যদি বাংলা শব্দ ভাণ্ডারে ব্যবহার করি তখন তাকে প্রাদেশিক শব্দ বা ভারতীয় শব্দ বলবো। এর আরেকটা নাম কি? ভারতীয় শব্দ। ধরো তুমি বললে চুরুট, তুমি বলে হরতাল, এটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের শব্দ নয়, এটা গুজরাটি শব্দ। ফলে ওই শব্দগুলোকে আমরা কি বলবো? প্রাদেশিক শব্দ বা ভারতীয় শব্দ। ক্লিয়ার? এবার আসছে বিদেশি শব্দ। দেখো ভারতবর্ষের বাইরে থেকে বিভিন্ন বিদেশি শক্তি হয় সাম্রাজ্য প্রসার করার উদ্দেশ্য নিয়ে, না হলে ভ্রমণের উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে অর্থাৎ ভারতবর্ষে অনেকেই এসেছে। আমরা কাকে কাকে বলতে পারি? চীনারা এসেছে, পর্তুগিজরা এসেছে, ফরাসিরা এসেছে, ইংরেজরা, তুর্কি। তাহলে এরা আমাদের এখানে অনেক দিন যাবত থেকে গেছে, আমাদের কালচারের সঙ্গে মিশে গেছে, ওরা চলেও গেছে। আমরা তাদের সঙ্গে মিশে তাদের ভাবনা, তাদের কথাবার্তা, তাদের মধ্যে থেকে কিছু কিছু শব্দ আমরা বাংলা শব্দ ভাণ্ডারে এখনো ব্যবহার করি। তুমি দেখো তোমার বাড়ির আশেপাশে তোমার
পরীক্ষার সরঞ্জাম, তোমার পড়ার সরঞ্জাম, দেখো বেশিরভাগ ইংরেজি শব্দ ব্যবহার করো। দেখো আমি এখন ব্যবহার করছি, তুমি হয়তো বলবে হোয়াইট বোর্ড, এটা কি শব্দ? ইংরেজি শব্দ। আমার হাতে একটা পেন আছে, ইংরেজি শব্দ। তাহলে ওই যে বিদেশ থেকে যে শব্দগুলো এসেছে, যেগুলো আমরা বাংলা শব্দ ভান্ডারে এখন বাংলা করে ব্যবহার করি, বাংলা শব্দ ভান্ডারে তাদের জায়গা দিয়েছি, সেই শব্দগুলিকে আমরা বিদেশি শব্দ বলবো। তুমি বললে সুনামি, বিদেশি শব্দ, জাপানিজ শব্দ। তুমি যদি বলো পাউরুটি, তুমি যদি বলো চা, তুমি যদি বলো চিনি, দেখো সব বিদেশি শব্দ। পাউরুটি কি? চীনা শব্দ। চা কি? চীনা শব্দ। বালতি, তুমি কি বললে? বিদেশি শব্দ। তাই বাংলা শব্দ ভান্ডারে অনেক আরবি, অনেক ফার্সি, অনেক ইংরেজি, অনেক চীনা, অনেক জার্মানি শব্দ ঢুকে রয়েছে। সেই শব্দগুলিকে আমরা কি বলবো? বিদেশি শব্দ। এবার যাবো আমরা দেশি শব্দে। এই দেশি শব্দ যখন শিখবো তখন আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। দেখো আমাদের এই দেশে তো স্থানীয় মানুষরা ছিল, যাদেরকে আমরা স্থানীয় বা ঘটি বলি। এখন তোমরা বলবে তারা কারা? তারা হচ্ছে আর্য এবং অনার্য জাতির শাখা। এখন আর্য অনার্য মিশ্রণ ঘটার ফলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। তোমরা সেই বৈদিক যুগে চলে যাও, একটু পেছনের ইতিহাস যদি পড়ো, যদিও এখনকার এই ছেলেমেয়েরা এটা পাচ্ছে না, তার কারণ এই ইতিহাসগুলো অনেক নিচে এবং সেই ইতিহাসগুলো আস্তে আস্তে উঠেও যাচ্ছে। কারণ আমরা 1960 এবং 70-এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু করেছি, ফলে সেই ইতিহাসগুলো আমরা বেশি পড়ছি। তবে তোমাদেরকে আমি বলে রাখি, যারা অনার্য জাতির শাখা, যারা এদেশীয় স্থানীয় আর্যরা এসে আমাদের এখানে আমাদের মিশ্রণ ঘটিয়ে দিয়েছে, তারা আসার আগে এদেশের যে মানুষগুলো যে শব্দগুলো ব্যবহার করত, সেই শব্দগুলোকে আমরা বলবো দেশি শব্দ। তাহলে তুমি কিভাবে লিখতে পারো? অনার্যরা যে শব্দগুলো ব্যবহার করত সেই শব্দগুলোকে আমরা কি বলবো? দেশি শব্দ। তো দেশি শব্দের মধ্যে গামছা, দেশি শব্দের মধ্যে মুড়ি, দেশি শব্দের মধ্যে চিংড়ি, এরকম অজস্র শব্দ রয়েছে, এখনো তা ব্যবহার করছি, ফলে সেগুলোকে আমরা কি বলবো? দেশি শব্দ। এবার আসবো আমরা নবগঠিত শব্দ। নবগঠিত শব্দ 3 প্রকারের: সংকর বা মিশ্র শব্দ, অনুদিত শব্দ, খণ্ডিত শব্দ। আগে জানি নবগঠিত শব্দ কি। দেখো এত সময় ধরে আমরা সংস্কৃত এবং সংস্কৃতের বাইরে, কিন্তু এই সংস্কৃত বা সংস্কৃত বাইরে যেসব শব্দ আছে তাদের উপাদানগুলিকে নিয়ে যখন নতুন কোনো শব্দ গঠিত হয়েছে তখন তাকে আমরা বলবো নবগঠিত শব্দ। আমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। আমি বললাম রাজমিস্ত্রি, দেখো রাজ একটা শব্দ, মিস্ত্রি একটা শব্দ। আমি বললাম উড়ালপুল, বললাম পণ্ডিত মশাই, দেখো লক্ষ্য করো দুটি করে শব্দ। পণ্ডিতটা কি? সংস্কৃত শব্দ, মানে তৎসম শব্দ। মশাইটা কি? মূল শব্দ মহাশয়, তাহলে বিকৃত শব্দ, মানে অর্ধ তৎসম শব্দ। তাহলে একটি তৎসম আর একটি অর্ধ তৎসম শব্দ মিশে একটি শব্দ তৈরি করলো, মিশ্রণ হলো, নাম দিলাম কি? মিশ্র শব্দ বা সংকর শব্দ। এই যে নতুন শব্দ গঠিত হলো, এই নবগঠিতের একটি ভাগ সংকর শব্দ। এরকম অসংখ্য শব্দ আছে যেগুলি তৎসম, হয় দুটি তৎসম, না হলে একটি তৎসম একটা তদ্ভব, না হলে একটি তৎসম একটি অর্ধ তৎসম। এই শব্দগুলোর মিশ্রণ ঘটিয়ে একটি শব্দ তৈরি হয়েছে, তখন তাকে আমরা বলবো সংকর বা মিশ্র শব্দ। সংজ্ঞাটা কি? শব্দ ভান্ডারে বা বাংলা শব্দ ভান্ডারে যে শব্দগুলি দুটি তৎসম কিংবা তৎসম অর্ধ তৎসম কিংবা তৎসম তদ্ভব শব্দের মিশ্রণে গঠিত হয়েছে, সেই শব্দগুলিকে আমরা বলবো মিশ্র শব্দ বা সংকর শব্দ। ক্লিয়ার? এরপর আসছি অনুদিত শব্দ। দেখো বাংলা শব্দ ভান্ডারে অনেক শব্দ আছে যেগুলি মূলত বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, পর্তুগিজ, সেগুলো অনুবাদের মাধ্যমে, স্প্যানিশ শব্দ আছে, অনুবাদের মাধ্যমে আমরা ব্যবহার করি। তোমাকে বলা হলো ব্ল্যাক মার্কেট, বলো এই ব্ল্যাক মার্কেটটা বলে তুমি কি বুঝবে? এটা তো ইংরেজি শব্দ। তুমি অনুবাদ করে যদি বলো তাহলে বলবে কালোবাজারি, তাহলে সেটা কি হয়ে গেল? অনুদিত শব্দ। বাংলা শব্দ ভান্ডারে অসংখ্য এরকম অনুদিত শব্দ আছে। হোয়াইট পেপার, তুমি বলছো না শ্বেতপত্র, তাহলে কি হলো? সেটি অনুদিত শব্দ। অনুদিত শব্দ বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে কোন শব্দগুলো আমরা অনুবাদ করছি, অনুবাদের মাধ্যমে বাংলা শব্দ ভান্ডারে ঠাঁই পাচ্ছে, তাকে আমরা বলবো অনুদিত শব্দ। এবার আসছি খণ্ডিত শব্দ। দেখো এটাও একটা নবগঠিত শব্দ, খণ্ডিত শব্দ। এত বড় একটা শব্দটাকে ছোট করে যদি বলি, আমরা আমরা সহজ করে নিয়েছি, এত এত বড় বড় শব্দ বলবো না। আমরা বলবো না এরোপ্লেন, আমরা বলবো প্লেন, সুতরাং সেটাকে খণ্ডিত শব্দ। এর ইংরেজি নামটা একটু খটোমটো, কিন্তু তুমি যখন ক্লাস 12-এ যাবে তখন দেখবে তোমার ভাষাপাঠে এই খণ্ডিত শব্দ আছে, ক্লিপিংস। এই ক্লিপিংসটাই হচ্ছে তোমার খণ্ডিত শব্দ। আমি বললাম মাইক্রোফোন, তুমি বড় বললে একটু শব্দটা, ছোট করে বলো মাইক, হয়ে গেল কি? খণ্ডিত শব্দ। তাহলে খণ্ডিত শব্দ হচ্ছে বড় শব্দ টেলিভিশন, না বলে তুমি কি বলছো? টিভি।
তাহলে তোমার হয়ে গেল খণ্ডিত শব্দ। যদিও এই টি ফুল স্টপ ভি এই শব্দটা কিন্তু আবার মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দটাকে একটু জানি না, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। অনেক বড় বড় শব্দ, তার প্রত্যেকটা শব্দের প্রথম আলফাবেটটা নিয়ে যখন আমরা শর্ট করে বলি ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, না বলে আমি ভিআইপি বললাম, প্রত্যেকটা ওয়ার্ডের দেখো ফার্স্ট আলফাবেটটা নিলাম ক্যাপিটাল লেটার্স নিয়ে আমি মাঝখানে একটা করে ফুল স্টপ রেখে দিলাম, দিয়ে ছোট করে বললাম MLA MP। দেখো প্রত্যেকটা ছোট করে বলছি, ফলে এই শব্দগুলোকে আমরা মুন্ডমাল শব্দ বলি। তো সেক্ষেত্রে আমরা আজকে যেটা শিখলাম বাংলা শব্দ ভান্ডার, আমি একবার চট জলদি টোটালটা বলে দিচ্ছি, তুমি একবার রিভিশন দিয়ে নাও। 3টি ভাগে ভাগ করি বাংলা শব্দ ভান্ডারে: মৌলিক শব্দ, আগন্তুক শব্দ, নবগঠিত শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলি এসেছে সেগুলিকে মৌলিক শব্দ বলি। তার মধ্যে 3টি ভাগ: তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম। যে সংস্কৃত শব্দ রূপের কোনো পরিবর্তন না ঘটিয়ে অবিকল রূপে বাংলা শব্দ ভান্ডারে এসেছে তাকে আমরা বলবো তৎকালীন শব্দ বা তৎসম শব্দ। যেমন হস্তি, যেমন জননী, যেমন মাতা, সংস্কৃত শব্দ, ওগুলো কোনো রূপের পরিবর্তন না ঘটিয়ে সরাসরি বাংলা শব্দ ভান্ডারে ঠাঁই দিয়েছি, তাই এগুলোকে কি বলবো? তৎসম শব্দ। যদি সংস্কৃত শব্দকে রূপের পরিবর্তন করে তুমি নিয়ে আসো, তখন তাকে আমরা বলবো তদ্ভব শব্দ, অর্থাৎ তৎকালীন জাত শব্দ। তুমি হস্তি না বলে কি বলবে? হাতি। তুমি হস্ত না বলে কি বলবে? হাত। তুমি মস্তক না বলে কি বলবে? মাথা। তাহলে হাত, মাথা এগুলো সব কি সংস্কৃত শব্দ থেকে পাওয়া শব্দ, তাই এগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ। সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলো পরিবর্তন করতে করতে মাঝখানে থেমে গেছে, অর্থাৎ পুরোপুরি পরিবর্তিত হয়নি, বিকৃত রূপে এসেছে, সেগুলোকে কি বলবো? অর্ধ তৎসম শব্দ। যেমন আমরা বললাম কেষ্ট ঠাকুর, কেষ্ট, দেখো অর্ধ তৎসম। আমরা বললাম নেমন্তন্ন, মূল শব্দ তো নিমন্ত্রণ, আমরা বলি নেমন্তন্ন, ফলে সেটা কি হয়ে যাবে? অর্ধ তৎসম শব্দ। এরপরে আসছে আগন্তুক শব্দ, অর্থাৎ সংস্কৃত শব্দ বাদে, সংস্কৃত ছাড়া বাইরের কোন শব্দ যদি থাকে তখন তাকে আগন্তুক শব্দ বলি। দেশ বিদেশ হতে পারে, তোমার রাজ্যের বাইরের শব্দ হতে পারে, তখন সেগুলোকে আগন্তুক শব্দ বলবো। তার মধ্যে দেশি শব্দ কি? যারা অনার্য জাতির শাখা, যারা এদেশের, যারা স্থানীয় ঘটি, তারা যে শব্দগুলো ব্যবহার করেছে সেই শব্দগুলোকে আমরা কি বলেছি? দেশি শব্দ। আর বিদেশ থেকে যারা এসেছে, বিদেশি শব্দ আমরা যেগুলো বাংলা শব্দ ভান্ডারে নিয়ে নিয়েছি, সেই শব্দগুলোকে আমরা কি বলবো? বিদেশি শব্দ। পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা, তার বাইরের রাজ্যের যে সমস্ত রাজ্যগুলো আছে ভারতবর্ষে, সেই রাজ্যের মধ্যে কিছু কিছু শব্দগুলো, সেই রাজ্যের শব্দ আমরা বাংলা ভাষা এখন ব্যবহার করছি, সেগুলোকে আমরা বলবো ভারতীয় শব্দ বা প্রাদেশিক শব্দ। আরেকটি ভাগ কি? নবগঠিত, অর্থাৎ এইগুলোর উপাদানের উপর ভিত্তি করে নবগঠিত শব্দ গঠিত হয়েছে। অর্থাৎ দুটি তৎসম, দুটি তদ্ভব, একটি তৎসম একটি তদ্ভব, বা একটি তৎসম একটি অর্ধ তৎসম, এগুলোকে মিশিয়ে, বা দুটি বিদেশি বা একটি তৎসম একটি বিদেশি শব্দ মিশিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি হয়েছে তখন তাকে আমরা মিশ্র শব্দ বলছি। যুক্ত হয়েছে মিশ্র শব্দ। অনুদিত কি? যে শব্দগুলো অনুবাদের মাধ্যমে এসেছে তাকে আমরা বলবো অনুদিত শব্দ। আর যে বড় বড় শব্দগুলো, সেগুলো যখন আমি ছোট করে খণ্ডিত আকারে বলেছি তখন তাকে বলে হচ্ছে খণ্ডিত শব্দ বা ক্লিপিংস। তো শব্দ ভান্ডার নিয়ে কোনো প্রশ্ন আছে? আশা করি নেই। বইটা খুলে নাও, দেখো আমি যা পড়িয়েছি সবগুলো দাগ দিয়ে নাও, এবং সেই পার্টগুলো এখান থেকে তুলে নেওয়ার পর বইতে একবার দেখে নাও, এবং এক্সাম্পল গুলো ভালো করে দেখো, আরো কিছু কিছু স্টক করে নাও। দেখবে শব্দ ভান্ডার নিয়ে যে প্রশ্নই আসুক না কেন কোনো সমস্যা হবে না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এইরকম একটি টপিক নিয়ে, যেখানে তোমার খুব উপকারে লাগবে। 9, 10, 11, 12 এর ব্যাকরণ হতে পারে, কিংবা নিচের ক্লাসের ব্যাকরণ হতে পারে, সববার প্রয়োজনীয় কোনো ব্যাকরণ যা আমি বোর্ড ওয়ার্ক করে তোমাদের শেখাই। এর আগে আমি সমাস কমপ্লিট করেছি, এরপরে আমরা প্রত্যয়তে যাব, আমরা কারক কমপ্লিট করে ফেলেছি। এই চ্যানেল যেহেতু অল্প দিনের, এখানে এখনো খুব বেশি ভিডিও দেওয়া হয়ে ওঠেনি ব্যাকরণে। কথা দিচ্ছি এখন থেকে প্রত্যেক দিন প্রায় একটি করে ব্যাকরণ পাঠ আমি তোমাদের সামনে তুলে ধরবো, যা তুমি সহজে শিখতে পারবে। চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।